ছায়াস্পর্শ লেখিকা ইফরা জান্নাহ পর্ব 2324। দিনের আলো মূর্ছা দিয়ে আধার নামছে। জোহরা বেগম সন্ধ্যাবাতি দিতে ঘরে আসতেই লক্ষ্য করেন রায়শা জানালার কাছে বসে বাইরের পানে তাকিয়ে আছে। মেয়েটাকে বিষণ্ণ লাগছে। হারিকেনের আগুন দিয়ে পুরো ঘর আলোকিত করেন। কেরোসিনের গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে। পাখির দল নিড়ে ফিরছে। জোহরা বেগম এসে কাঁধে হাত রাখতে চমকে ওঠে রায়শা। আম্মা, কিছু কইবা? জোহরা বেগম মেয়ের বিষণ্ণ মুখের দিকে একবার তাকিয়ে আবারও তাকান বাহিরের দিকে। শুনশান নীরবতা। জোহরা বেগম কণ্ঠ খাদে নামিয়ে বলেন, আইজ বাদে কাল পরীক্ষা, বই না খুইলা বইসা রইছস কেন? আপার কথা স্মরণ হইছে আম্মা। আজ 15টা দিন আপার দেখা নাই। আচ্ছা আম্মা, আপা কি আর বাড়ি আইব না? পানসে হয়ে যায় জোহরা বেগমের মুখ। বাড়িটা কেমন তার কাছে শূন্য লাগে ইদানিং। মাইয়া বাপের ঘর সাইরা যাইয়া যে এক জটলা স্মৃতি রেখা গেছে, এই স্মৃতি যে পুরো বাড়ি গ্রাস কইরা নিতেছে। ও আম্মা, কও না আপা কবে আইব? জোহরা বেগম মলিন মুখে বলেন, নতুন বিয়া হইছে, সংসার সামলাইয়া সময় কইরা আইব এক সময়। সবে মাত্র 15 দিন হইছে। জোহরা বেগমের কথায় বেজায় বিরক্ত রাইসা। আম্মা যে তার আপারে পছন্দ করে না এটা তার অজানা নয়। পুরো অমাবস্যার রাতের মতো আধার নামে তার চেহারায়। আপা না আইলেই তো তোমার শান্তি লাগবো আম্মা, তাই তো কইতে পারো মাত্র 15 দিন। বেজায় চটে যায় জহুরা বেগম। ঘরের মাইয়া ঘরে না আইলে নাকি তার ভালো হইব। ইচ্ছে তো করছে এই মায়েরে কানের নিচে দুটো বসায় দিতে। তবে তা করলেন না তিনি। দাঁতে দাঁত চেপে শাসিয়ে বলেন, বেশি পাকনামি কথা কইবি না, মাইয়া বইলা দিলাম। তোর বাপা ঘরে আইয়া কি আমারটা খাইব নাকি তার বাপেরটা খাইব? রাইসা বিরক্ত গলায় বলল, তাইলে আমার আপা যাওয়ার কতদিন হইল, তবু তুমি টোন কাটলা কেন আম্মা? বেশ করেছি কাটছি, আরো কাটমু, তাতে তোর কি? আমার আবার কি হইব? আপা তোমার পেটের মাইয়া না হইলেও আমার বাপজানের রক্ত আম্মা। আর বাপজানের রক্ত আমার শিরায় উপশিরায় আছে, তাই তোমার কষ্ট না লাগলেও আমার কষ্ট লাগে। ধৈর্য হার মানে জোহরা বেগমের ক্ষিপ্ত মস্তিষ্কে ঠাটে এক চর ঠুকে দেয় রাইসার গালে। কুলাঙ্গারের সওয়াল, এই দিন দেখা লাইগা তোরে কষ্টের টাকায় বিদ্যা নিতে পাঠাই। তোর স্কুলের গণ্ডিতে কি বাপ মায়ের লগে তর্ক শিখাই? বিদ্যা নিয়া জ্ঞানী না হইয়া অসভ্য হইতেছ। তোর আপাই আমার মাইয়া না বইলা ওরে কম ভালোবাসি। ও আমার মাইয়া না হইলেও তুইও আমার পেটের না। আমারে মারলা আম্মা? কাঁদছেন জোহরা বেগম। রায়সার আম্মা ডাক কানে আসতেই আরও খানিকটা শব্দ করে কাঁদেন তিনি। রায়সা দ্রুতগতিতে মাকে জাপটে ধরে বলে, আমার ভুল হইয়া গেছে আম্মা, আর এমন হইব না। তুমি কান্দো না আম্মা, দয়া করে কান্দো না। জোহরা বেগম দুহাতে মেয়েকে জড়িয়ে নেয়। ব্যর্থ এক নারীর মতো কিছু সময় হু হু করে কান্না করে। হঠাৎ রাইসাকে ছেড়ে দুহাত মুখের সামনে ধরে বলেন, সোনাই আমার মাইয়া, আমার বাচ্চা, আমি তার মা। তবে আমি ব্যর্থ মা। আমি ব্যর্থ, আমি খারাপ। আমি আমার ফুলরে বাঁচাইতে খারাপ। আমার ছোট এক পরীরে বাঁচাইতে আমি খারাপ। আমার বোনের আমানত রক্ষার্থে আমি খারাপ। আমি খারাপ, ভীষণ খারাপ। ধীরে ধীরে মাকে ছেড়ে বসে রাইসা। আম্মা কি কইল? কোন বুবুর আমানত মানে কি? হাতের উল্টো পিঠে সে চোখের পানি মুছে বলল, আম্মা খানিক আগে কি কইলা তুমি? আহাজারি থেমে যায় জোহরার। চোখ ছোট ছোট করে নেন তিনি। কও না আম্মা, কিসের আমানত? বড় মা কি তোমার বুবু আসছিল আম্মা? ফ্যাকাশে হয়ে যায় জোহরা বেগমের মুখ। দ্রুতগতিতে মুখ চেপে ধরে রাইসার। কারো উপস্থিতি নজরে নেন তিনি। রাইসা চমকিত হয়। তার আম্মাকে কিছু নিয়ে ভীত ভেবে চলেছে সে। জোহরা বেগম কারো উপস্থিতি টের না পেয়ে হিসিয়ে বলে, যা শুনছস পানির লগে হজম করবি, এই কথা জানলে মহাপ্লাবন হইব, সাবধান। কথা শেষ করে দ্রুত স্থান ত্যাগ করতে চান। তিনি যে পালালেন ব্যাপারটা বেশ বুঝল রাইসা। কিশোরী মনে প্রশ্ন জেগে উঠেছে, বড় মা কি তবে আমার বোন লাগে? আম্মা কথা গোপন করলো কেন? বিড়বিড় করে সে, মনে হাজারখানেক প্রশ্নের জটলা, উত্তর মিলবে কি করে? রাতের 9টা। বিছানায় কাঁথা গায়ে জড়িয়ে জড়সড় হয়ে শুয়ে রয়েছে ইফরা। গায়ে জ্বর উঠেছে, কেমন যেন হঠাৎ করে সব হয়েছে। সন্ধ্যার দিকে ম্যাচম্যাচ করছিল শরীরটা। কয়েক ঘন্টা যেতেই ধুমসে জ্বর ওঠে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তাই এমনটা। আরাধ্যের ফিরবার সময় হয়েছে হয়তো। যদিও এই লোকটার কোনো সময় জ্ঞান ঠিক নেই, তবুও জ্বর শরীর টেনে টেনে উঠে বসে ইফরা। মাথা ঝিমাচ্ছে, দুর্বল অনুভব হচ্ছে। ব্যথাতুর শরীরে এক বালিশ টেনে আধশোয়া হয়ে বসে। এক হাতে পায়ের কাঁথা গলা অবধি টেনে কাঁচুমাচু হয়ে বসেছে।
শীতে শরীর কাঁপছে। এর মাঝে ঘটে এক বিপত্তি। হঠাৎ বিদ্যুৎ গিয়ে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। গ্রামে নতুন নয়, তবে এবারের পরিচিতি নতুন। অন্ধকার ঘরে এখন কি করবে ভাবতে গিয়ে এক ভাঙা গলা কানে আসে। বউরানী। ইফরা দরজার দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। পুরো ঘর শান্ত। আবারও ভেসে আসে একই গলা। বউরানী, দরজা খুলুন। ডাকটা চিনে ফেলে ইফরা। কুলসুমের মায়ের গলা। ধীর পায়ে বিছানা ছেড়ে এগিয়ে যায় দরজার কাছে। দরজা খুলতে মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে কুলসুমের মা। আলো খান লইয়া যান বউরানী। এলাকার ট্রান্সমিটারে আগুন ধরছে। আইজ আর বিদ্যুৎ আইব না। ছোট নবাব ফিরেছেন। কুলসুমের মা মোমবাতি ইফরার দিকে এগিয়ে দিয়ে বলল, আহে নাই বউরানী, এমনিতেই ছোট নবাব মেলা রাত কইরা বাড়ি ফিরে, কোনোদিন তো ফিরেই না। ডোর টাইনা দিয়া শুইয়া যান বউরানী। কুলসুমের মা চলে যেতে নেয়, তবে ইফরা থামিয়ে বলে, ছোট নবাবের খাবারটা ঘরে দিয়ে যান চাচি, আজ আর নিচে যাব না। কুলসুমের মা মাথা নাড়িয়ে সাই জানায়। মোমবাতি হাতে ঘরের মাঝে এসে দাঁড়ায় ইফরা। এদিক ওদিক তাকে হাতে থাকা মোমবাতি রাখে কাঠের ভ্যানিটির ওপর। ঘরে মৃদু আলো, মোমবাতির ভিতরে সলতে জ্বলছে। আশেপাশে হতে মোম গলছে। ইফরা দাঁড়িয়ে থেকে জ্বলন দেখে। দমকা এক হাওয়ায় নড়ে ওঠে বেলকনির পর্দা। ঠিক তখনই ভারী কিছু পড়ার শব্দে চমকে ওঠে মেয়েটা। ঘাড় কাত করে উল্টো তাকাতেই এক অবয়ব নজরে আসে। ইফরা শুষ্ক ঢোক গিলে বলে, কে কে? অবয়বটি ধীরে ধীরে আরো নিকটে আসছে। কিছুটা ভয় কেঁপে ওঠে মেয়েটা। কাপা গলায় আবার বলে, কে? উত্তর আসে না। আবারও মোম হাতে তুলে নেবে এমন সময় পেছন হতে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় তাকে। বাঁধন ঠিক এতটাই তীব্র যেন শরীরের হাড় ভেঙে যাবার উপক্রম। ছটফট করে ইফরা। হাতে মোম মেঝেতে পড়ে নিভে গিয়েছে। নিজেকে ছাড়াতে ছটফট শুরু করতেই শীতল ঠোঁটের স্পর্শ লাগে তার পিঠের উন্মুক্ত অংশে। ঘৃণার আগে চেঁচিয়ে ওঠে সে, কে আপনি? কোন সাহসে ছুঁয়েছেন আমাকে? এবারেও উত্তর আসে না কোনো। ইভরা বেজায় বিরক্ত। মোচড়ামচড়ি করে শক্তি খাটাতে থাকে সে। দ্বিতীয়বারের মতো অভয়ের নাক ঘষে তার পিঠে। লম্বা শ্বাসে সুখে নেয় শরীরের ঘ্রাণ। ইভরা প্রতিরোধ করতে নিবে, তাই আগেই তাকে ছেড়ে অবয়ব ছুটে বেরিয়ে যায়। মোমের আলো নিভেছে। অন্ধকারে গতিবিধি ঠিক জানা যায় না। এমন সময় ভেজানো দরজা খট করে খুলে যায়। ফোনে সাদা আলোয় আরাধ্যের মুখ নজরে আসতেই ভীতু ইফরা ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে। মাত্রই দরজার কাছে এসে দাঁড়িয়েছে আরাধ্য। হাতে গায়ের জড়ানো কালো গেঞ্জি ধরা। ঘামার্ত উদাম শরীরে বুকের ওপর কিছুর অস্তিত্ব পেতেই থমকে যায় সে। হাত রাখে ইফরার মাথায়। শরীর কাঁপছে মেয়েটার। জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে আরাধ্যের বুকে। আরাধ্য লম্বায় 5 ফিট 8। ইফরা কতই বা হবে, খুব জোর 5 ফিট 1। বুকে পড়তেই মাথা ঠেকে যায় ঠিক আরাধ্যের বুকে। ধুকপুকানি বাড়ে, ব্লাড চলাচল অগণিত। নড়ে চড়ে ওঠে ইফরা। পারে তো আরাধ্যের বুকে ঢুকে যায়। আরাধ্য হাতের গেঞ্জি মাটিতে ফেলে এক হাতে মোবাইল চেপে অন্য হাত ইফরার মাথায় ছুঁয়ে রেখে ডাকে, রক্ত কমলিনী। ভীষণ কাঁপছে ইফরা। ব্যাপারটা আমলে এলো না আরাধ্যর। ঘটেছে কি বোঝে না সে। ইফরার গলা কাঁপছে, তিত্তির করছে ঠোঁট। আরাধ্য তাকে স্বাভাবিক করতে বলল, ভয় পেয়েছো? নড়াচড়া করছে না মেয়েটা, তবে ভয়ের কথা কানে আসতে আরো জোরে খামচে ধরে আরাধ্যের পিঠের মাংস। নখ দেবেছে হয়তো। আরাধ্য বিন্দুমাত্র নড়ল না। ডান হাতে ফোনের ফ্ল্যাশ তুলে ঘর একবার নজর বোলালো। মোম মাটিতে পড়ে নিভে আসে, তেমন সন্দেহভাজন কিছু নজরে এলো না। আরাধ্য দম নিল। হাতের ফোন মুখে চেপে ধরে পাজকলা করে তুলে নিল ইফরাকে। আজ মেয়েটা প্রতিরোধ করছে না, কাঁদছে। উফ, এই মেয়ের চোখের পানি ভীষণ পোড়ায় আরাধ্যকে। বিছানার কাছে এগিয়ে এসে শুয়ে দেয় ইফরাকে। কপালে বাচ্চা চুলগুলো সরিয়ে দিতে গেলে বোঝে তাপমাত্রা অস্বাভাবিক। ব্যতিব্যস্ত হয়ে ওঠে আরাধ্য। দ্রুত কপালে গালে গলায় হাত ছুঁয়ে বলল, ওরে, এত গরম কেন? ইফরার ঠোঁট অসম্ভব কাঁপছে। আরাধ্য তার গালে হাত রেখে ডাকে, ইরা, এই মেয়ে, কখন হলো এসব? জ্বর বাঁধালে কি করে? দয়া করুন, মেরে ফেলুন আমাকে। ইফরা বিড়বিড় করে। আরাধ্য কিছুটা ঝুঁকে গিয়ে শুনতে চাই সে কথা, তবে কানে আসে না। মাত্রাধিক জ্বর বাড়ছে। বিছানা ছেড়ে গোসলখানার দিকে এগিয়ে যায় আরাধ্য। চোখে মুখে পানির ঝাপটা মারে। আয়নায় প্রতিবিম্ব পড়ছে। ডান ভ্রুর কাছে লাল কিছু একটা লেগে রয়েছে। আরাধ্য তাকায় আয়নার দিকে। শান্ত মুখে এক পৈশাসিক ছাপ, বাঁকা হাসি। ভীষণ ভয়ঙ্কর লাগছে মুহূর্তটাকে। পাশ হতে সাবান হাতে তুলে ঘষতে থাকে। হাত ধোয়া হতেই উল্টে পাল্টে দেখে আজ চোখ কিছু বলছে।
ওই যে বিছানায় শুয়ে থাকা তার বোকা মানবীর নজরে যদি এই হাসি পড়তো, তবে তার রহস্য খুঁজতে ঘৃণা জন্মাতো। তখন কি এই লোকটা তা মেনে নিত? খুব নিত। ভালোবাসা হজমের থেকে ঘৃণার পাত্র হওয়া অনেক সহজ। এটা এক রক্তের গীতওয়ালা তৈরি হওয়ার কথা। এক বালতি পানি হাতে ঘরে এলো, বিছানার কাছে ওটাকে রেখে এগিয়ে যায় মাটিতে পড়ে থাকা মোমবাতির কাছে। মাটি থেকে ওটা তুলে আবারও আগুনে দেয় তাতে। আলমারি থেকে পাতলা এক কাপড় নিয়ে আসে ইব্রার কাছে। আরাধ্য মেয়েটাকে ধরে কিছুটা সরিয়ে শুয়ে দেয়। বালতি হতে পানি ঢালছে তার মাথায়। বেশ কিছু সময় পানি ঢালার পর তোয়ালে হাতে মুছে দেয় মাথাটা। ইব্রার ব্লাউজের উপরিভাগ ভিজে উঠেছে। আরাধ্য একবার তাকালো সেদিকে। ঠোঁটের ফাঁক গড়িয়ে একটা চড়সূচক শব্দ বেরিয়ে এলো তার। শুকনো কাপড়ে ইফরার গলার পাশ মুছে আরাধ্য এগিয়ে যায় বেলকনির দিকে। সিগারেট জ্বালানো, আকাশটা নিকষ কালো, চাঁদ নেই, তারা দেখা মিলছে কম। আরাধ্য সিগারেট লম্বা এক টান, মুখ ভর্তি ধোঁয়া ছড়ে আকাশ পানে। দূরের ঘরটায় আলো জ্বলছে, সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে সিগারেট শেষ না করেই ঘরে ফেরে। ইফরার চোখের কোণায় হালকা পানি। আরাধ্য তাকায়, মাথার চুলগুলো একবার টেনে বলে, তোমার এই পুরুষ নারী লোভী নয়, কোনো কালে ছিল না, তবে তোমার কাছে এলে পুরুষত্ব ফিকে মেয়ে। আজ ইফরা আরাধ্যের কথায় উত্তর করল না, যদিও সবসময় চুপ থাকে। যখন মুখ খোলে দু তিনটে তিতা কথা শুনিয়ে ছাড়ে। আরাধ্য বিছানায় ওঠে, জ্বর কমেছে কিনা দেখে নিয়ে দু হাতে জড়িয়ে ইফরাকে। উদাম শীতল শরীরে গরম নিঃশ্বাস কামনা জাগিয়ে তুলছে। সেদিকে খুব একটা পাত্তা দেয় না, দিয়ে দু একবার বইয়ের চুলের ফাঁকে হাত বুলিয়ে ঘুমে পাড়ি দেয়। দিনটা শুক্রবার। বেশ ভালো করে ঘুম থেকে উঠে ইফরা। জ্বর নেমেছে, শরীরে এক অসম্ভব ব্যথা অনুভব হচ্ছে। আবহাওয়া তীব্র প্রখর, গ্রীষ্মকালীন আবহাওয়া ছোঁয়া। আরাধ্য ব্রাশ হাতে ছাদের দিকে এদিক ওদিক কিছু সময় হেঁটে ঘরে আসে। ইফরা বেলকনিতে দাঁড়িয়ে। আরাধ্য সেদিকে একবার উঁকি মেরে ঢুকে যায় ফ্রেশ হতে। মিনিট পাঁচেক পর বেরিয়ে আসে, চোখে মুখে পানি। বিছানার কোণ হতে তোয়ালে তুলে এগিয়ে যায় বেলকনিতে। ইফরা আনমনে। জ্বর কমেছে। আরাধ্যের কথা কানে গেছে কিনা ঠিক বোঝা যায় না। মেয়েটা একমনে তাকিয়ে বাগানের গাছগুলো দেখছে। আরাধ্য ইফরার নজরসই একবার তাকিয়ে বলে, ব্যারামের শরীর, আমি ছুঁয়ে দিলে সহ্য হবে তো? নজর ঘোরা ইফরা শান্ত চোখে তাকিয়ে থাকে লোকটার দিকে। আরাধ্য হেসে বলল, ভং ধরেছ কেন? রাতে কোথায় ছিলেন? কি করেছেন? খুন করে ফিরেছেন না মারামারি করেছেন? আরাধ্য ঠোঁট উল্টিয়ে সব প্রশ্ন শুনে বলল, দম নাও, এবার তো হার্ট ব্লক হবে। উত্তর করুন। কিছু করিনি, কাঁদছিল। মিথ্যা আওড়াচ্ছেন। কিছু সময় ভাবার মতো করে গাঢ় হয়ে রইল আরাধ্য। ঠিক বলেছি কি না? বড্ড বুলি ফোটে তোমার মুখে। কঠিন হয় ইফরার কণ্ঠ। প্রসঙ্গ পাল্টাচ্ছেন। আরাধ্য পুরোদমে অগ্রাহ্য করা মেয়েটার প্রশ্ন হাতে তোয়ালে কাঁধে রেখে ঘরে ঢুকে যায়। দাঁতে দাঁত চেপে চোখ বুজে নিল ইফরা। আরাধ্য ঘরে এসে সিগারেট ঠোঁটে চেপে লাইটার খুঁজে চলেছে। এদিকে যদি কোথাও না পেয়ে গলা ছাড়ে। ইরা। ইফরা ঘরে আসতেই আরাধ্য কপাল উঁচিয়ে বলল, ম্যাচকাঠি সরিয়েছ কেন? ছুঁয়ে দেখিনি। আরাধ্য অকপট হাসে। মিথ্যে বলছো? প্রয়োজন মনে করছি না। মানে না আরাধ্য জোরপূর্বক হাত বাড়িয়ে চাইল, ওটা দাও। নেই। চাহিদা কি? চমৎকার হাসল ইফরা, ফন্দি কাজে দিয়েছে। ঠোঁট কামড়ে একবার ঢোক গিলে বলল, বাড়ি যাব, একটু নিয়ে যাবেন? আরাধ্য সিগারেট আঙুলে চেপে বিছানায় বসে। এই যে শুরু হইল চাওয়া পাওয়া মরণ জ্বালা। স্ত্রীর চাহিদা পূরণ স্বামীর ধর্ম। ধর্ম। শোনো মেয়ে, নারী ততক্ষণ সুন্দর যতক্ষণ এদের দাবি নাই, না হলে এই চেংড়ির দল দাবাইতে দাবাইতে শহীদ বানাই ছেড়ে দেয়। রসিকতা মোটেও ভালো লাগেনি ইফরার। মুখটায় বিরক্তির ছাপ। আরাধ্য রাখলো, ইরা। নতুন এক নাম। ইফরা অবাক হলো। এত সময় খেয়ালে না নিলেও এখন হয়েছে। আরাধ্য আবার বলে, এদিকে এসো জলদি। এগিয়ে এসে দাঁড়ালো ইফরা। আরাধ্য হ্যাঁচকা টানে কোলের উপর বসিয়ে নিল তাকে। পেছানো চুলগুলো খুলে যেতেই গভীর এক নিঃশ্বাস টেনে মুখ ডুবালো তাতে। কবে যেতে চাইছো? আরাধ্য এলোমেলো চুলে নাক ঘষে। ইফরা অত্যাচার সহ্য করে বলে, আজ বিকেলে। মুখ তুলে চায় আরাধ্য। ডানে বামে একবার করে চোখ ঘুরিয়ে কিছু একটা ভেবে নেয়। আজ নয়, পরে যাবে ক্ষণ। কবে? আবার ঘ্রাণ সুখে আরাধ্য। মেয়ের ঘন কালো কেশ হতে মিষ্টি এক সুবাস নির্গত হয়। বড় নিঃশ্বাসে আরো দুবার টেনে বলে, চুলে কি মেখেছ? কথা পাল্টাবেন না দয়া করে। কাল যেও। অস্থির মন একটু শান্ত হলো বুঝি ইফরার। কিছু সময় অন্যমনস্ক হতেই সুযোগ লুফে নেয় আরাধ্য। ইফরার কাঁধে চুল সরিয়ে চুমু এঁকে দেয় তাতে। আরাধ্যের নমনীয় ছোঁয়ায় শরীরের লোম দাঁড়িয়ে ওঠে ইফরার।
মনে এক শীতল হাওয়া বয়ে যায়। আরাধ্য মুখ তুলে হাঙ্কি সুরে বলে, রাতে কি হয়েছিল রক্তকমলিনী, ভয় পেয়েছিলে? রাতের কথা মনে হতেই বুক কেঁপে ওঠে। আরাধ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আপনি খাবেন না? অনুসন্ধানী চোখ আরাধ্যের আর্মিতে কয়েক মাস গোয়েন্দা কোর্স করেছিল। এ চোখে দৃষ্টি বলছে মেয়েটা ভয় পাচ্ছে। আরাধ্য হাসে, বাম গালে টোল ফুটেছে সুন্দর হাসি। ইভরা বিরক্ত হয়, ভ্যানিটির ড্রয়ার হতে লাইটার এনে বাড়িয়ে দেয়। আরাধ্য ঠোঁটে সিগারেট চেপে বলে ওঠে, ধরিয়ে দাও। ছি। উচ্চস্বরে হেসে ওঠে আরাধ্য, লাইটার হাতে নিয়ে সিগারেটে আগুন দিয়ে বলে, টানবে নাকি দেব? দেই। লজ্জা করছে না আপনার এসব বলতে? সিগারেট ফুঁকে আঙুলে চেপে ধরে একটু ঘুরিয়ে নেয় আরাধ্য। মুখ ভর্তি ধোয়া ফুটে উড়িয়ে ছাড়ে। বেলা ঘুরিয়ে দুপুরের কাছাকাছি গ্রামে শোকের ছায়া ভিড় জমেছে। মাতব্বর বাড়ির উঠানে একটা সাদা লুঙ্গি, তার উপরে গেঞ্জি পরনে বাড়িতে বসে আছে মাতব্বর। নূরজাহান হাহাজারি করছে। এক টুকরো সাদা কাপড়ে পেঁচানো একটা মুন্ডু রাখা সামনে। জনে জনে মানুষ আসছে কাটা মুন্ডু দেখতে। মাতব্বর ঠাই বসা, মুখে নেই কথা। চোখ জোড়া লাল, বাপের চোখের সামনে ছেলের কাটা মুন্ডু পড়ে রয়েছে। জনে জনে কানাকানি করছে কিছু একটা। রাইসে এসেছে মায়ের সঙ্গে দেখতে, তার মুখে নিয়েই ভয়ের ছাপ, চোখে মুখে অদ্ভুত এক তৃপ্তি, ভয়ঙ্কর প্রশান্তি। দুনিয়ার বুক হতে একজনার বিদায় নিয়েছে, ভাবতেই শুক্রিয়া করছে। তবে ব্যথিত হয় নূরজাহানের কষ্টে। মায়ের মন। জোহরা বেগম এগিয়ে গিয়ে দাঁড়াতে চেঁচিয়ে ওঠেন নূরজাহান, ও জহুরা, জহুরা, জহুরা রে, আমার মানিক নেই। কেডা আমার মানিক রে কাইরা নিল? কেডা আমার বুক খালি করলো? আল্লাহ, ওরে আল্লাহ, এত নিষ্ঠুর কেন তুমি? আল্লাহ, যাও না রে দল, আমার মানিকের দেহ কি করছে? ও জহুরা। জোহরা বেগম হু হু করে কাঁদছেন। রাইসার কান্না পায় না, এত আহাজারি যেন মনে ধরে না তার। কিছু সময়ের মধ্যে পুলিশ আসে, সকলকে কিছুটা দূরে যেতে বলে, সিল করে দেয় জায়গা তাদের তদন্তের সুবিধার্থে। কানে ফোন, চোখে কালো চশমা, পরনে সাদা শার্ট, কালো প্যান্ট পরা, ফর্সা গরনে কাব্যের চেহারায় চোখ আটকে যায় রাইসার। লোকটা মাত্রাধিক সুন্দর। কাটা মুন্ডুর একদম কাছে এসে ফোন নামায় কাব্য। চোখে কালো চশমা খুলে সকলের দিকে একবার তাকে গ্লাভস হাতে মুন্ডু নেড়ে ছেড়ে দেখে, মাতব্বরের কাছে এসে দাঁড়ায়। মাতব্বর ঠিক বসা। কাব্য বলল, শরীফ জোয়ারদার। মাতব্বর দৃষ্টি উঁচিয়ে তাকালেন। কাব্য ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করে নেয়। আপাতত আমরা সামিউল জোয়ারদার চয়নের লাশ, মুন্ডু নিয়ে যাচ্ছি। অবশ্যই সময় করে থানায় আসবেন। মাতব্বর কথা বলে না। কাব্য বুঝে লোকটা শোকাহত। সে কথা না বাড়িয়ে লাশের অংশবিশেষ গাড়িতে তুলতে বলে।